30শে নভেম্বরের মধ্যে 15 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের সম্পদের বিবরণী জমা দিতে হবে। যদি এই বিবরণীতে অনিয়ম পাওয়া যায় তাহলে স্টেট চাকরিচ্যুত করা হবে। সংস্থাপন সচিব বা জনপ্রশাসন সচিব আজকে এটা জানিয়েছে। এটা একটা চমৎকার উদ্যোগ। আগে আসলে এই কড়াকড়ি করা যদি হতো তাহলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এত বেপরোয়া হতো না, এত অপসদ হতো না। এখন বাংলাদেশে কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাজনীতিবিদদের থেকেও সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদ অনেক বেশি। তারা যেহেতু ক্ষমতায় থাকেন, সেই ক্ষমতাটাকে তারা কক্ষিগত করেন, সেটাকে অপব্যবহার করেন এবং সম্পদের পাহাড় করেন। এটা আপনাদের নিশ্চয়ই মনে আছে, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন তিনি বলেছিলেন যে কানাডায় তিনি গেছেন, সেখানে অনেকে তাকে বলেছে যে এখানে যারা বাড়ি কিনেছে তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারী, রাজনীতিবিদদের সংখ্যা কম। এবং এটা কিন্তু প্রতিষ্ঠিত। আপনি দেখেন বেনজিরের দুর্নীতি, আসাদুজ্জামান মিয়ার দুর্নীতি, অন্যান্য মনিরুল, যে সমস্ত খবর আসছে, বিশাল বিশাল সম্পত্তির অধিকারী তারা এবং তাদের ইয়াত্তা নেই। আমি তো বেনজিরের ব্যাপারে বলি যে বাংলাদেশে এমন কোনো অঞ্চল নাই যে অঞ্চলে তার জমি নেই। সেই জমিগুলো এক জায়গায় করলে একটা ছোটখাটো উপজেলা হয়ে যায়। সেটা শেখ হাসিনাও ধারণ করতে পারেনি, মানে পরে তাকে চলে যেতে হয়েছে। তারপর সেনাপ্রধান আজিজ, সবার কিন্তু দুর্নীতির গোমর কিন্তু ফাঁস হচ্ছে এবং সবাই ক্ষমতার যথেচ্ছ ব্যবহার করেছেন। একটা অংশ তারা, অল্প অংশটা দেশে রেখেছেন, আর একটা অংশ তারা দেশের বাইরে পাঠিয়েছেন। এরা কিন্তু যেহেতু মানে সবাই পরিচিত নন, তো অনেকের নাম কিন্তু আমরা জানি না, প্রশাসনের, পুলিশের কারা কারা এই কাজগুলো করেছেন। তো এটা একটা ভালো উদ্যোগ। এটা যদি ধারাবাহিকভাবে চলতে থাকে যে তারা সম্পদের বিবরণী জমা দেবে, যদি ওই বিবরণী অনুযায়ী সম্পদ না থাকে, মানে যদি তার অতিরিক্ত সম্পদ পাওয়া যায়, তার মানে হচ্ছে সে এটা অবৈধভাবে এই সম্পত্তি করেছে অথবা এটাকে জালিয়াতি করার চেষ্টা করেছে, চাপা দেওয়ার চেষ্টা করেছে। তাহলে একটা জবাবদিহিতার মুখে থাকলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা সৎ থাকবে এবং তখন তারা সততার সাথে প্রশাসনকে পরিচালিত করার ব্যাপারে উৎসাহিত হবেন। আর যদি সেটা না হয়, তাহলে যেহেতু তাদের হাতে সুযোগ আছে, ফলে তারা নয় ছয় করে নানাভাবে ক্ষমতার অপব্যবহার করে তারা সম্পদ করবেন এবং এইভাবেই কিন্তু আস্তে আস্তে প্রচুর সম্পত্তি, মানে সিভিল প্রশাসন বলি, পুলিশ প্রশাসন বলি, এনবিআর এর কর্মকর্তা বলি, আপনি এমন কোনো ডিপার্টমেন্ট পাবেন না যে সমস্ত ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন পর্যায়ের বা গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিরা অঢেল টাকার মালিক হননি। এবং এগুলি সবই হয়েছে কিন্তু জনগণের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এবং বলতে গেলে দেশের সম্পদ আত্মসাৎ করে। মনে করেন একটা প্রকল্প, যেটা 10 টাকার প্রকল্প, সেই প্রকল্পটা করা হচ্ছে 100 টাকা। কেন? ওই যে বাকি 90 টাকা, সেই 90 টাকা মারিং কাটিং হবে, মোট কথা। তো এই মারিং কাটিং করতে যে প্রতিটা প্রকল্পের ব্যয় বাড়ছে, আর প্রকল্প ব্যয় বাড়া মানে কি, ওই টাকাটা তো জনগণের টাকা, ট্যাক্সের টাকা, বিদেশি টাকা দিলেও এটা গভর্নমেন্টকে শোধ করতে হবে, আর দেশি মুদ্রায় যেটা দেওয়া হবে সেটাও জনগণের টাকা। তো জনগণের টাকার নয় ছয় হচ্ছে। আপনি 100 টাকায় এখন একটা প্রকল্প করতে পারছেন, যদি দুর্নীতি বন্ধ করা হয় তাহলে 100 টাকায় আপনি 10টা করতে পারবেন। তো এটাই হচ্ছে বিষয়। তো এখন মূল কথাটা হলো যে যারা ক্ষমতাটা চালাবেন তাদেরকে সৎ থাকতে হবে। আর যদি সৎ আপনি মনে করেন যে না, সম্ভব না, আপনি সরে যান। কিন্তু অসততা যদি আপনি করেন আর উপর পর্যায়ে যদি একবার অসততা শুরু হয়, সেই অসততা একদম নিচে লেভেলে চলে যায়। আপনি তো নিয়ন্ত্রণই করতে পারবেন না। উপর লেভেলে যদি কেউ অসৎ হয়, তখন সে নিচের লেভেলে দুর্নীতি নিয়ন্ত্রণ করবে কি করে? তো এটা চমৎকার একটা উদ্যোগ। এটা যদি বাস্তবায়িত হয়, 30শে নভেম্বরের মধ্যে 15 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের সম্পদ বিবরণী দাখিল করবে। সেই সম্পদ বিবরণীতে যদি কোনো অনিয়ম দেখা যায়, তখন তারা চাকরিচ্যুত হবে। এই ভয়টা যদি থাকে, তাহলে আমার ধারণা যে আমাদের প্রশাসন সৎ হতে বাধ্য হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।